আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হন্যে হয়ে খুঁজছে মোসাদ সিআইএ, শত্রু গোয়েন্দাদের ঘোল খাওয়াচ্ছে মুস্তফা খামেনি, পাল্টা অভিনব কৌশল ইরানের, দ্য টাইমসের রিপোর্ট। ইসরায়েলি পরমাণু স্থাপনা গুড়িয়ে হুমকি ইরানের, নেতানিয়াহুর কাকুতি মিনতিতে ইরান হামলা বন্ধ ঘোষণা করেন ট্রাম্প। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুদ্ধ জাহাজ চেয়ে মার্কিন জেনারেলের অসহায়ত্ব। ইরান ইস্যুতে দ্বিধা বিভক্ত ইসরায়েল ও সৌদি, বিপাকে ট্রাম্প। ক্ষমতায় এলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করব, কাতার ইরানের চেয়েও বিপজ্জনক, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। যে কারণে তুরস্ক পাকিস্তানকে সতর্ক করল ইরান। ইরানের শক্তিমত্তাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে লেবাননের গণমাধ্যম। যেভাবে রাশিয়ার গোপন গোয়েন্দা তথ্যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হন্যে হয়ে খুঁজছে মোসাদ সিআইএ, শত্রু গোয়েন্দাদের ঘোল খাওয়াচ্ছে মুস্তফা খামেনি, পাল্টা অভিনব কৌশল ইরানের, দ্য টাইমসের রিপোর্ট। প্রতিবেদনে বলা হয়েছে, দুই গোয়েন্দা সংস্থা যৌথভাবে এবং আলাদাভাবেও মুস্তফা খামেনির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে তার বাবা নিহত হওয়ার পর থেকে তিনি আর জনসম্মুখে আসেননি। ওই হামলায় মুজতবাও আহত হন। গত 6 মাসে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ হয়েছে। কোথাও বলা হয়েছে তিনি হালকা বা মাঝারি ধরনের আহত হয়েছেন এবং নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় আছেন। আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি গুরুতর আহত হয়েছেন, এমনকি তার শরীরে বিকৃতি দেখা দিয়েছে। ফলে তেহরানের অন্য শক্তিশালী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে তিনি কেবল নামমাত্র নেতা হয়ে আছেন। দ্য টাইমস বলছে, মুস্তফার নীরবতাই তাকে খুঁজে বের করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে বড় বাধা। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, মুস্তফা খামেনি গত 150 দিনের বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেননি, এমনকি ল্যাপটপও খোলেননি। তিনি একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন। হামলায় আহত হওয়ার কারণে তার মুখমণ্ডলেও বিকৃতি এসেছে। দিনের বেলায় তিনি বাংকার থেকে বের হন না, কারণ মার্কিন গোয়েন্দা উপগ্রহে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, মুস্তফার বাবা নিহত হওয়ার আগে তাকে শনাক্ত করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্ভাব্য সব ধরনের সাইবার কৌশল ব্যবহার করেছিল। এর মধ্যে তেহরানের বিভিন্ন ট্রাফিক ক্যামেরা হ্যাক করে খামেনির দেহরক্ষী ও সহযোগীদের গাড়ি শনাক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে। তবে মুস্তফার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। আগের মতো কোনো প্রযুক্তিগত সূত্র কাজে লাগছে না। ফলে তাকে খুঁজে বের করতে এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে প্রায় পুরোপুরি মানব গোয়েন্দা তথ্য, অর্থাৎ ইরানের ভেতরের গুপ্তচর ও তথ্যদাতাদের উপর নির্ভর করতে হচ্ছে। দ্য টাইমসের দাবি, গোয়েন্দা মহলের একাংশের ধারণা মুস্তফা হয়তো 28 ফেব্রুয়ারির হামলাতেই নিহত হয়েছেন অথবা পরে আঘাতের কারণে মারা গেছেন, কিন্তু রিভলিউশনারি গার্ড তার বেঁচে থাকার বিষয়ে মিথ্যা তথ্য দিচ্ছে। এই কারণে মোসাদ এবং সিআইএ এখন নিশ্চিত হওয়ার চেষ্টা করছে মুস্তফা সত্যিই জীবিত কিনা। যদি তিনি বেঁচে থাকেন, তাহলে তিনি তেহরানের ভূগর্ভস্থ কোনো সুড়ঙ্গে নাকি রাজধানী থেকে প্রায় 50 কিলোমিটার দূরের কোম শহরের কাছে একটি সামরিক বাংকারে আছেন। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মাঝে এক অত্যন্ত নাটকীয় ও বিরল ঘটনা ঘটেছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিমৌনা পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সরাসরি হুমকি দেওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানে হামলা স্থগিত করার জন্য আবেদন জানিয়েছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তেহরান সম্প্রতি স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছে যে সংঘাত আরও প্রসারিত হলে দিমৌনা পারমাণবিক গবেষণা কেন্দ্র তাদের হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। দিমৌনা শহরটি ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং সেখানে মিশন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার রয়েছে, যা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র বলে মনে করা হয়। ইসরায়েলের কাছে আনুমানিক 80 থেকে 400টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে বিশ্বাস করা হয়, যা এই স্থাপনাটিকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। এই হুমকির পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে জরুরি যোগাযোগ করেন এবং পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখার অনুরোধ জানান। ইসরায়েলি কর্মকর্তারা
ইসরায়েলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের পক্ষে অবস্থান নিয়ে আসছিল। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তি করতে আগ্রহী ছিলেন এবং ইসরায়েলের হামলার প্রস্তাবে রাজি হননি। ট্রাম্প বলেছেন তিনি এই বিষয়ে তাড়াহুড়ো করছেন না এবং ইরানের একটি মহান দেশ হয়ে ওঠার সুযোগ রয়েছে। বিসিবির এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত চুক্তি হওয়ার শর্তে ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করেছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার রোধে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগকে ইঙ্গিত দেয়। এই ঘটনা মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইরানের দিমোনা হুমকি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি চ্যালেঞ্জ এবং অন্যদিকে ট্রাম্প প্রশাসন একই সঙ্গে সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক উদ্যোগের ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই কাকুতি পরিস্থিতির তীব্রতা এবং পারমাণবিক সংঘাতের আশঙ্কা তুলে ধরে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুদ্ধ জাহাজ চেয়ে মার্কিন জেনারেলের অসহায়ত্ব। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের মধ্যে ইসরায়েলের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে দেশটিকে সুরক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত নৌশক্তি না থাকায় অসহায়ত্ব প্রকাশ করেন ইউরোপের মোতায়েন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল। চলতি সপ্তাহে ওই শীর্ষ জেনারেল গোপনে পেন্টাগনকে এই বিষয়ে সতর্ক করেছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা চলমান ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের উপর সৃষ্ট চাপের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউএস ইউরোপিয়ান কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিন কেউইচ পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছেন যে নৌবাহিনীর আরেকটি ডেস্ট্রয়ার না পেলে তিনি ইসরায়েলের সুরক্ষার চেয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে বাধ্য হবেন। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গ্রিন কেউইচের এই বার্তাটি ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের অতীতের সেই সব সতর্ক বার্তার মতোই, যেখানে তারা ওয়াশিংটনের মনোযোগ প্রয়োজন এমন ঝুঁকির কথা তুলে ধরেছেন। ওই কর্মকর্তা উল্লেখ করেন, সীমিত সম্পদ এবং অস্ত্রের জন্য কমান্ডারদের মধ্যে প্রতিযোগিতার কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। ওয়াশিংটন পোস্টের মতে 5 মাস ধরে চলা এই সংঘাতের এক নাজুক মুহূর্তে এই সতর্কবার্তাটি এলো। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রায় প্রতিদিনই হামলা শুরু হয়েছে এবং এই অভিযানের তীব্রতার কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুদ কমে আসছে। ইরান ইস্যুতে দ্বিধা বিভক্ত ইসরায়েল, সৌদি, বিপাকে ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাত প্রশমনের নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই সংঘাত নিয়ে বিপরীতমুখী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ সৌদি আরব এবং ইসরায়েল। অন্যদিকে দ্রুত সমাধানে আসার ক্ষেত্রে চাপ বাড়ছে ট্রাম্পের নিজের দলের মধ্যেই। ফলে নিজ স্বার্থেই এখনই ট্রাম্পকে কূটনৈতিক পথ বেছে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সার্বিকভাবে মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুতে এখন এক জটিল সমীকরণের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল সামরিক চাপ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে সৌদি আরব সহ কয়েকটি আঞ্চলিক শক্তি চাইছে সংঘাতের বিস্তার ঠেকিয়ে আলোচনার পথ খোলা রাখতে। ইসরায়েল এবং সৌদি আরবের বিপরীতমুখী অবস্থানের কারণে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে দ্বিধায় আছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু মিত্র দেশে নয়, নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেও চাপটা বেশ ভালোই অনুভব করছেন মার্কিন প্রেসিডেন্ট। কেননা সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং রাজনৈতিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে জ্বালানি খাত। যদিও ট্রাম্পের বরাবরের দাবি ইরান আলোচনায় আগ্রহী, তবে বিশ্লেষকরা বলছেন হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে তার যে কৌশল, এটা এখনো কার্যকর প্রমাণিত হয়নি। অন্যদিকে সংঘাত আরো ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরো বাড়ার শঙ্কাও রয়েছে। আর মার্কিন কর্মকর্তারা বলছেন তেহরান এখনো হরমুজ প্রণালীতে নিজেদের প্রভাব ধরে রাখা এবং পাল্টা প্রতিরোধ গড়ে তোলার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। হরমুজ প্রণালীর সংকট সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সমাধান হবে না। ক্ষমতায় এলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করব।
কাতার ইরানের চেয়েও বিপজ্জনক। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, পুনরায় ক্ষমতায় ফিরতে পারলে তিনি কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে কাতার ইসরায়েলের জন্য ইরানের চেয়েও বেশি বিপজ্জনক। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12-কে দেয়া এক সাক্ষাৎকারে বেনেট এই মন্তব্য করেন। তিনি বলেন, এখন পর্যন্ত কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা না করা ইসরায়েলের একটি অমার্জনীয় ভুল। বেনেটের অভিযোগ, ইরান প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থান নিলেও কাতার পরোক্ষভাবে আরো বড় হুমকি তৈরি করেছে। তার ভাষ্য, 2023 সালের 7 অক্টোবর হামলায় অংশ নেওয়া হামাসের নুখবা ইউনিটকে কাতার অর্থায়ন করেছে। তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি এবং কাতারও এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে। তিনি আরো দাবি করেন, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েল বিরোধী প্রচারণা চালায় এবং কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে। বেনেটের ভাষায়, কাতারের প্রভাব ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। সাক্ষাৎকারে তিনি বলেন, কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের দুর্বল করার চেষ্টা করছে। কাতার এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটি এর আগেও হামাসকে অর্থায়ন বা সন্ত্রাসবাদী সহায়তার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দোহার দাবি, তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে গাজায় মানবিক সহায়তা এবং মধ্যস্থতাকারীদের ভূমিকা পালন করে আসছে। তুরস্ক ও পাকিস্তানকে সতর্ক করল ইরান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তুরস্ক এবং পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। পৃথক দুটি ফোন আলাপে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই নেতার সঙ্গে আলাপে মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন আব্বাস আরাকচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের কারণে অঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তা সংকট আরো বাড়তে পারে। এই পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। আলাপের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে কঠোর ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেন তিনি। ইরানের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে তার প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের উপর পড়তে পারে। সূত্র মেহের নিউজ। ইরানের শক্তিমত্তাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে লেবাননের গণমাধ্যম। একটি লেবানিজ গণমাধ্যম ইরানের শক্তিশালী অবস্থানকে তেহরানের বিরুদ্ধে সামরিক হুমকি বাস্তবায়ন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু হটার কারণ হিসেবে উল্লেখ করেছে। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সংবাদ মাধ্যম আল আহেদ লিখেছে, ইরানের সামরিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের আশঙ্কায় ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের দৃঢ় অবস্থান এবং দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেওয়ার পর ট্রাম্প রোববার ভোরে ইরানে সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসেন। তিনি জানান, ইরানে হামলা বাতিলের সিদ্ধান্তে তিনি সম্মতি দিয়েছেন। লেবানিজ এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিজের তৈরি করা সংকট থেকে বেরিয়ে আসতে ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধেই তিনি সামরিক হামলা থেকে সরে এসেছেন। মধ্যপ্রাচ্যের চলমান আকাশ যুদ্ধ 6 মাস পেরিয়ে গেলেও ইরান যেভাবে সামরিক প্রতিরোধ এবং অভিযানের ক্ষমতা বজায় রেখেছে তা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের পুনরায় ভাবতে বাধ্য করেছে। সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে, রাশিয়া তার নিজস্ব স্যাটেলাইট নজরদারি ও সিগন্যাল ইন্টেলিজেন্স তথ্য নিয়মিত ইরানের কাছে পাচার করছে। মস্কোর এই পরোক্ষ গোয়েন্দা সহায়তা তেহরানের লক্ষ্যবস্তু নির্ধারণের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং এই অঞ্চলে দায়িত্বরত মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের নিজস্ব কোনো শক্তি
শক্তিশালী বা দূরপাল্লার স্যাটেলাইট নেটওয়ার্ক নেই। এই ঘাটতি পূরণে রাশিয়ার মহাকাশ ভিত্তিক প্রযুক্তি মূল ভূমিকা রাখছে। যদিও ইরান 2022 সালে রাশিয়ান সোভুজ রকেটের মাধ্যমে খোইয়াম নামের একটি ইমাজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিলেন, তবে একক কোনো স্যাটেলাইটের পক্ষে বিশাল মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক চলাচলের উপর 24 ঘন্টা সার্বক্ষণিক নজর রাখা অসম্ভব। বিশ্লেষকদের মতে রাশিয়া তাদের নিজস্ব স্যাটেলাইট বহর ব্যবহার করে অপটিক্যাল ছবি, রাডার ইমেজিং এবং ইলেকট্রনিক সিগন্যাল সংগ্রহ করছে। এতে মেঘলা আকাশ ও রাতের আধারেও মার্কিন বিমান ঘাঁটি, রণতরীর অবস্থান, রাডার সিস্টেম এবং বিমান চলাচলের সঠিক গতিপথ চিহ্নিত করতে পারছে ইরান। এর ফলে মার্কিন হামলার জবাবে ইরান দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারছে। রাশিয়ার দেওয়া এই সিগন্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমেই মার্কিন বাহিনীর ব্যবহৃত যোগাযোগের ফ্রিকোয়েন্সি, রাডার মোড এবং উন্নত প্রযুক্তির অস্ত্রের ইলেকট্রনিক সংকেত বিশ্লেষণ করতে পারছে ইরানি সামরিক বাহিনী। এটি মার্কিন তৈরি নির্ভুল মিসাইল ও বিমানগুলোকে জ্যাম করা কিংবা বিভ্রান্ত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগতিক নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হন্যে হয়ে খুঁজছে মোসাদ CIA, শত্রু গোয়েন্দাদের ঘোল খাওয়াচ্ছে মুস্তফা খামেনি, পাল্টা অভিনব কৌশল ইরানের, দ্য টাইমসের রিপোর্ট। ইসরায়েলি পরমাণু স্থাপনা গুড়িয়ে হুমকি ইরানের, নেতানিয়াহুর কাকুতি মিনতিতে ইরান হামলা বন্ধ ঘোষণা করেন ট্রাম্প। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুদ্ধ জাহাজ চেয়ে মার্কিন জেনারেলের অসহায়ত্ব। ইরান ইস্যুতে দ্বিধা বিভক্ত ইসরায়েল ও সৌদি, বিপাকে ট্রাম্প। ক্ষমতায় এলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করব, কাতার ইরানের চেয়েও বিপজ্জনক, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। যে কারণে তুরস্ক পাকিস্তানকে সতর্ক করল ইরান। ইরানের শক্তিমত্তাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে লেবাননের গণমাধ্যম। যেভাবে রাশিয়ার গোপন গোয়েন্দা তথ্যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।